সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি ও আইনের শাসন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান অধ্যাপক ববি হাজ্জাজ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও অনলাইনে যুক্ত হয়েছেন সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক জনাব মহিউদ্দিন খান মোহন। আপনাকে স্বাগত মহিউদ্দিন মোহন। শুনছেন আপনি? ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা দেখার জন্য। আমরা জানি চ্যানেল আই রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করবে কিছুক্ষণ পর। ২৬ বছরের পদার্পণ উপলক্ষে দর্শক, শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের অনুষ্ঠান থেকে এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। রাজনীতি এবং আইনের শাসন। জি, অন্তর্বর্তী সরকার চলা ১-১.৫ মাসের মতো বেশি হয়েছে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলনে ভাষণ দিয়ে চলে এসেছেন। এই প্রথমেই প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছেন ৩৫ বছর চাকরি প্রত্যাশীরা এবং তাদেরকে দমাতে টিয়ার সেল নিক্ষেপ করতে হয়েছে। কেউ কেউ আহতও হয়েছেন। মানে এই সরকারের পক্ষ থেকে প্রথম ট্রিগার করা হয়েছে আন্দোলনকারীদেরকে আন্দোলন দমানোর জন্য। আইনের শাসন প্রতিষ্ঠায় এই সরকার। এবং আরও একটা খবর দিয়ে শুরু করতে চাই। আজ একজন আশুলিয়ায় শ্রমিকের মৃত্যু হয়েছে গুলিতে। আমরা এখান থেকে শুরু করি, অথবা চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী দিয়েও শুরু করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক অনলাইনে যিনি আছেন, চ্যানেলের সকল শ্রোতা যারা দেখছেন এবং আগামীতে দেখবেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এবং একই সাথে চ্যানেল আয়ের ২৬ বছর পূর্তিতে চ্যানেল আয়ের পুরো পরিবারকে, মানে পূর্তি হতে যাচ্ছে, সো সেখানে চ্যানেলের পুরো পরিবারকে আমি শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। ২৬ বছর ধরে আপনারা ইউ've বিন এন্টারটেইনিং, পুরো দেশকে আপনারা এন্টারটেইন করছেন, খবরের দিক দিয়ে, টক শোর দিক দিয়ে, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা নিয়ে আসছেন। একই সাথে বিনোদনমূলক অনুষ্ঠান দিয়েও আপনারা ১৭.৫ কোটি বাংলাদেশিদের আপনারা এন্টারটেইন করে রাখছেন। সো আপনাদের সাধুবাদ জানাই এবং আশা রাখি আরও ১০০ বছর এটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে, আপনি আলোচনা শুরু করলেন আমাদের কারেন্ট সরকার এবং আইনের শাসন। রাজনীতি এবং আইনের শাসন। জি, তো রাজনীতি এবং আইনের শাসন। দেখেন, রাজনীতি তো আমাদের অলমোস্ট নতুন একটা শব্দ এখন, কারণ ১৫.৫ বছর আমরা রাজনীতি করতে পারিনি। সবভাবেই রাজনীতি যারাই করতে চেষ্টা করেছেন তারা দমন নিপীড়নের শিকার হয়েছেন। এবং শুধু দমন নিপীড়নের শিকার হননি, একদিকে যেমন সরকারের হাতে, মানে হাসিনা সরকারের হাতে আমরা দমন নিপীড়নের শিকার হয়েছি, অন্যদিকে হাসিনা সরকার দুটো কাজ করেছে। তারা কন্টিনিউয়াস অন্যায় লুটপাট করেছে এবং বাকি আমাদের সবাইকে জনগণের কাছে প্রপাগান্ডা ছড়িয়েছে যে হাসিনা বিরোধী যারা রাজনীতি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ করে, তারা সবাই সন্ত্রাসী। তো বাংলাদেশের জনগণের কাছে একটা ভুল ধারণা তৈরি করতে চেষ্টা করেছে ১৫.৫ বছর ধরে যে যারা রাজনীতি করে তারাই হয়তো কোনো না কোনোভাবে দূষিত ব্যক্তিত্ব, তারা খারাপ কিছু করতে চায় বা খারাপ কিছু অর্জন করতে চায়, তার জন্য রাজনীতিতে এসেছে। এই ধরনের একটা মনোভাব সৃষ্টি করার চেষ্টা করেছে ১৫.৫ বছর ধরে আওয়ামী লীগ বা হাসিনা সরকার। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন করে আমরা এখন রাজনীতির আবার করার সুযোগ পাচ্ছি বা করছি। সো রাজনীতি মাত্র শুরু হয়েছে। তো এই রাজনীতি যেহেতু ১৫.৫ বছর ব্রেকের পর শুরু হয়েছে, রাজনীতি আবার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। সো রাজনীতি এবং কালচার ওতপ্রোতভাবে কানেক্টেড। ১৫.৫ বছর যেহেতু দেশের নাগরিকরা, জনগণ রাজনৈতিক কালচার থেকে দূরে ছিল, নতুন করে এই যে রাজনৈতিক কালচার আবার সৃষ্টির কাজ এখন আমরা করছি এবং ইনশাআল্লাহ আমরা হয়তো তাড়াতাড়ি সেই জায়গায় এসে পৌঁছবো। কিন্তু সেই জায়গার সাথে আবার আইনের শাসনের জায়গা এখন একটু ভিন্ন, কারণ এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সময় আছি। সো রাজনৈতিক সরকার কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে রাজনীতি যারা করেন, আমরা কাজ করছি এই সরকারকে সহযোগিতা করতে যতখানি আমরা পারি, কারণ এই সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে না, নিচ্ছে না। তবু আমরা বাইরে থেকে চেষ্টা করছি। আর আমরা চেষ্টা করছি যে এই সরকারের পর যে সরকার আসবে, মানে একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই নির্বাচনটা যেন স্বচ্ছ সুন্দর হয় এবং জনগণের প্রতিনিধিত্বমূলক হয়।
সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এখন আছেন আইনের শাসন। এই সরকার অগস্টের 8 তারিখে যখন শপথ নেয় এবং পুরো জুলাই মাসে আসলে আমরা সবাই আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, এবং একটা পর্যায়ে যে পুরো বাংলাদেশ যুদ্ধ করেছে, মানে পুরো বাংলাদেশ আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে। মানে 5 তারিখে 5ই অগস্টে আমি যেটা বিশ্বাস করি যে 5ই অগস্টের দুপুরবেলা যদি ঢাকা শহরের রাজপথের দিকে তাকান, 1.5 থেকে 2 কোটি জনগণ ঢাকা শহরের রাজপথে ছিল, এবং বাংলাদেশের এমন কোনো শহর ছিল না যেখানে জনগণ রাজপথে ছিল না। তো 2 কোটি যদি শুধু ঢাকার শহরেই থাকে, ঢাকা শহরের রাজপথেই থাকে, তাহলে 17.5 কোটির কয়জন বাকি থাকে ভাই যারা রাজপথে ছিল না 5 তারিখে? সো বাংলাদেশের পুরো জনগণ ছিল এই সরকার ফেলার, মানে এই যে পতিত আওয়ামী সরকার, এদেরকে নামানোর দায়িত্বে বা কাজে পুরো দেশ ছিল। সো তাদের অনেক আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষাও আছে তারপরে যে সরকার আসবে, কারণ 15.5 বছর ধরে কিন্তু সব গোষ্ঠী, মানে জনগণের ভিতরে যত গোষ্ঠী খুঁজে পাবেন সব গোষ্ঠী তাদের রাইটস, তাদের যেগুলো প্রাপ্য সেগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে 15.5 বছর। সো তারা যখন বড় একটা আন্দোলন জয়লাভ করেছে তখন তারাও তাদের প্রত্যেকটা তাদের দেশ ফেরত পেয়েছে। তাহলে প্রত্যেকটা গোষ্ঠী তাদের রাইটগুলো অধিকারগুলো এখন ফেরত চায়। তো এই অধিকার নিয়ে আন্দোলন হবে। এই অধিকার নিয়ে যেমন আন্দোলন হবে, এই অধিকারগুলোর সাথে একটা সম্পৃক্ততা সরকারের থাকতে হবে যে আমরা তো আপনাদের সরকার এবং এই অধিকারের কাজ আমরাও করব, সামনে নির্বাচিত সরকারও করবে। এই যে এই সম্পৃক্ততার জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার গত 2 মাসে মোটামুটি কন্টিনিউয়াসলি ফেল করেছে, কাউকেই দাওয়াত জানায়নি। মেইন স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো তাদেরকেও দাওয়াত জানায়নি। একই সাথে যেমন এই জায়গাগুলোতে দাওয়াত জানায়নি, দ্বিতীয় জায়গায় যেখানে ফেইলিয়ার হয়েছে কন্টিনিউয়াস এবং এখনও ফেইলিয়ার হচ্ছে, যে আপনার আইন প্রশাসনকে তারা শক্ত জায়গায় দাঁড়া করাতে এখনো সক্ষম হয়নি। সেটা পুলিশ ফোর্স বলেন, সেটা আমাদের জুডিশিয়ারি বা কোর্ট বলেন, কোনো জায়গাতেই তারা শক্তভাবে তাদেরকে ফিরে এনে দাঁড়া করাতে সক্ষম হয়নি। এই জায়গাতেও যদি রাজনৈতিক দলগুলো সম্পৃক্ততা থাকতো এবং কিছু দূর অন্য সব জনগোষ্ঠীর, মানে গোষ্ঠীর কথা বলছি, গ্রুপস, ইন্টারেস্ট গ্রুপস যদি ধরেন, তাদের সম্পৃক্ততা থাকতো তাহলে হয়তো সরকার আরো ভালোভাবে এটা করতে পারতেন, কিন্তু তারা সম্পৃক্ততার দাওয়াত কাউকে জানায় নাই। আপনার কাছে আসবো জি মহিউদ্দিন, তাহলে আমি জাস্ট কুইকলি লাস্ট পয়েন্টটা শেষ করি, জাস্ট লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটা মানে এইটারই জাস্ট 3 নম্বর একটা পয়েন্ট আছে। হ্যাঁ, যে এই যে এটার সাথে তাদের এই ডিলে করার জন্য যেটা হয়েছে, যে এই যে আওয়ামী যে দোসরগুলো ছিল গত 15.5 বছরে, তারা এখন আবার আস্তে আস্তে ফিরে আসা শুরু করেছে, যেটা পয়েন্টটা হয়তো একটু পর আপনি এমনিও তুলতেন। জি, মহিউদ্দিন খান মোহন, এই সরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নিচ্ছে না বা তাদেরকে দাওয়াতও দিচ্ছে না। এখনকার যে পরিস্থিতিগুলোর কথা আমরা আলোচনা করলাম, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, চ্যানেল আই পরিবারকে শুভেচ্ছা জানাই যে 25 বছর একটা চ্যানেল জনগণের চ্যানেল হতে পেরেছে। চ্যানেল আই এটা নামের বিশ্লেষণ যাই করেন, আই বলতে আমি এবং চ্যানেলটা আমার, এই ধারণাটা জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, দর্শক শ্রোতাদের কাছে। এই জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের পরিবারের এবং চ্যানেল আইয়ের সাথে আমার কি সম্পর্ক এটা তো আপনি ভালো করে জানেন, দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। তো আমি চাই যে চ্যানেল আই আবার জনগণের চ্যানেল হয়ে উঠুক, কোনো ব্যক্তি গোষ্ঠী কোনো দলের চ্যানেল যাতে না হয় সেটাই আমরা কামনা করব। প্রথমত আপনি আইনের শাসন বলেছেন, ববি হাজর সাহেব গত টার্মের আওয়ামী লীগের 3 টার্মের আইনের শাসনের ব্যাপারে বললেন, একটা দলীয় শাসন। আসলে তখন তো আইনের শাসন ছিল না, ছিল শাসনের আইন। জনগণকে কিভাবে শাসন করা যায় সেটার জন্য আইন তৈরি হয়েছে এবং ব্যবহৃত হয়েছে। নতুন আইনও তৈরি হয়েছে এবং পুরনো যে আইনগুলো ছিল সেইগুলোও ব্যবহার করা হয়েছে ওই শাসন করার জন্য। ফলে শাসনের আইন ছিল, কিন্তু আইনের শাসন ছিল না বললেই চলে। থাকলে এই জনগণের কণ্ঠ রোধ করার জন্য একটা সরকার হেন পন্থা নাই যেটা গ্রহণ করে নাই। স্তব্ধ করার জন্য কথা বলতে পারা যায় নাই, কলম খুলে লেখা যায় নাই, এই অবস্থার মধ্যে ছিল। তো সেই একটা পরিস্থিতি থেকে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক পট পরিবর্তনটা হলো, এটার একটা ইম্প্যাক্ট আছে। জনগণের কিন্তু একটা প্রত্যাশা আছে, প্রত্যাশাটা কিন্তু বিশাল। যেমন একটা প্রত্যাশা ছিল আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, যে দেশটা স্বাধীন হলে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল,
Live and relive. আমরা নিজেরা স্বাধীন হব, আমরা স্বাধীন হব। কিন্তু 71-এর 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পরে আমরা দেশ স্বাধীন হলাম, এটা ঠিক। কিন্তু জনগণের যে বিশাল প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বেলুনটা ধীরে ধীরে চুপসে গেল। সেই প্রত্যাশাটা আর ফলপ্রসূ হলো না, জনগণ আশাহত হলো। ফলে এবার যে প্রত্যাশা জন্ম নিয়েছে, অনেকে এটাকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আমি বলি না দ্বিতীয় স্বাধীনতা, কারণ একটা জাতি একবারই স্বাধীন হয়, একবারই স্বাধীন হয়। সেই হিসাবে আমি বলবো যে একটা জগদ্দল পাথর থেকে আমরা চাপা থেকে মুক্তি পেয়েছি, এটাকে গণতন্ত্রের মুক্তি দিবস বলতে পারি। আমি শুরু থেকে বলে আসছি। তো এখন যে কথাটা আপনি বলছেন যে বর্তমান সরকার সংস্কার রাজনৈতিক দলগুলোকে ডাকছে না, তাদের আহ্বান করছে না, তাদের সাথে পরামর্শ করছে না। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আমি এক সময় একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম দীর্ঘদিন, নামটাও বলবেন আশা করি আপনার রাজনৈতিক দলের। আমি ছিলাম এক সময়, এখন আর নাই সেই দলের সাথে সম্পৃক্ত। বাট একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওই রাজনৈতিক দলগুলোর কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আপনারা 15.5 বছর অপেক্ষা করেছেন একটা ভালো দিনের জন্য, এবং যদি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ছাত্র গণ অভ্যুত্থান না হতো এবং শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, আপনাদেরকে আরো 4.5 বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হতো পরবর্তী নির্বাচনের জন্য। তবে সেই নির্বাচনে যাবেন কি যাবেন না সেটা নির্ভর করতো পরিস্থিতির উপর। তাহলে এই সরকার এই রাষ্ট্র সংস্কার, যেটা বলে রাষ্ট্র সংস্কার কিন্তু ছোট্ট একটা বিষয় না, এটা বিরাট ক্যানভাস। এই রাষ্ট্র সংস্কারটা যদি সম্পন্ন করতে হয় তাহলে এই সরকারকে সময় দিতে হবে। আপনি 2 মাসের মাথায় এসে বলবেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দাও, বলবা যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনটা দিলেই তোমার দায়িত্ব শেষ। না, এই দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় বসে নাই। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এই দেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে, জনগণ ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে। এই জন্য সরকার গঠন করার ক্ষমতা দিয়েছে এই রাষ্ট্রের একটা রেডিক্যাল চেঞ্জ আনার জন্য। রাষ্ট্র ব্যবস্থা রেডিক্যাল চেঞ্জ, সেই রেডিক্যাল চেঞ্জ আনতে হলে প্রতিটি স্তরেই সংস্কার বা পুনর্গঠন করতে হবে, যেটা শুরু করেছেন অলরেডি 6টা কমিশন গঠন করে। তো সেই কমিশনগুলো আমি যেটুকু মনে করি, আমার যেটুকু জ্ঞান বুদ্ধি আছে, আমার জ্ঞান বুদ্ধি খুব কম, যে সেই পুনর্গঠন কাজ বলেন বা সংস্কার বলেন, যারা কমিশনের নিয়োগ লাভ করেছেন বা কমিশনে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তারা তো প্রাথমিকভাবে চিহ্নিত করবে সমস্যাগুলো, যে এই সমস্যাগুলো দূর করলে আমাদের কনস্টিটিউশন বলেন, আমাদের ইনস্টিটিউশনগুলো বলেন, রাষ্ট্রের স্তম্ভগুলো বলেন, যে 3টে স্তম্ভ আছে সেইগুলো বলেন, এবং 4th স্টেট বলতে সংবাদ মাধ্যম আছেন, এইগুলো সব সংস্কার, দুর্নীতির ব্যাপারটা বলেন, এগুলো সংস্কার করতে হলে কোন কোন দুর্বল জায়গা বা পচে গেছে এই সমস্ত জায়গা বাদ দিয়ে নতুন করে যদি আপনি সংযোজন করতে চান, প্রথমে চিহ্নিত করতে হবে। তো চিহ্নিত করার সময় আমি আপনাকে কেন রাখবো যে ভাই আসেন চিহ্নিত করি? ওনারা চিহ্নিত করবেন, প্রথম চিহ্নিত করার পরে ওনারা রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবেন যেখানে প্রয়োজন। যেমন সংবিধান কি সংশোধন হবে, পরিবর্তন হবে না পুনর্লিখন হবে, এটা ওনারা আগে বিচার বিশ্লেষণ করুন। বিচার বিশ্লেষণ করার পরে এই সংবিধানে যারা হেফাজত করবেন পরবর্তীতে যে রাজনৈতিক সরকার, তাদেরকে পরে ডাকা হবে, আসেন যে আমরা এইগুলো চিহ্নিত করেছি, আপনারা এখন আমাদেরকে পরামর্শ দেন। তো ওনারা কেবল কমিশন গঠন করেছেন, 1 মাস হয় নাই, কিন্তু এখনই আপনাদেরকে কমিশন এখনো কাজ শুরু করেনি, আগামীকাল থেকে শুরু করার কথা। না না, আমার বাড়িতে আমি আপনাদেরকে দাওয়াত দিব খাওয়ার জন্য, আমি কেবল হাট থেকে খাসি কিনে এনেছি, আর আপনাকে বলবো আসেন আমার খাসিটা দেখে যান। এটা তো হুমায়ুন আহমেদের নাটক না, যে ওই বলবে যে আমার মেয়ের বিয়ে, গরু 2টা গ্রাম ভরে ঘুরিয়ে দেখা সবাইকে যে এই গরুর গোস্ত তারা খাবে, এটা তো না। তাদেরকে সময় দিতে হবে, তার আগে সমস্যাগুলো চিহ্নিত করুক কমিশন। চিহ্নিত করার পরে যখন চূড়ান্ত পর্যায়ে আসবেন, অবশ্যই রাজনৈতিক দলের পরামর্শ নিবেন এবং নিতে হবে। আপনার কাছে আসবো মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আসবো। ববি হাজ্জাজ অনেকগুলো কথা বললেন মহিউদ্দিন খান মোহন, যে আপনাদেরকে দাওয়াত পরে দিবে রাজনৈতিক দল। আমি প্রথমে পরিষ্কার করি, 1 নম্বর হলো আমরা আসলে এখন সাংঘর্ষিক কথা বলবার সময় না।
আমার সহ আলোচক যাই মনে করেন যেভাবেই বলেন, এখন সাংঘর্ষিক কথা বলার সময় না, এখন দেশের জন্য কাজ করার সময়। এবং আমি ইতিমধ্যে যে কথাগুলো বলেছি সেগুলো দেশের জন্য কাজ করার জন্যই বলেছি, কারণ এই যে প্রত্যেকটা জায়গায় ঝামেলা বেড়ে যাচ্ছে, এই ঝামেলাগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি ভালোভাবে তৈরি করা, এটা আমাদের সবার দায়িত্ব। একটা কথা আসলো, আমার বাড়িতে ছাগল কিনেছি, না ভাই, কেউ কারো বাড়িতে ছাগল কিনে নেই, এটা আমাদের সবার বাড়ি, 17.5 কোটি বাংলাদেশির বাড়ি। 10 বছরের ঊর্ধ্বে আওয়ামী সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত আমি হয়েছে, আমার দলের নেতাকর্মীরা হয়েছে, এবং একই সাথে বিরোধী সব দলের নেতাকর্মীরা হয়েছে। জুলাইয়ের এই যে গণ আন্দোলন, এই আন্দোলনে আমি নিজে গুলি খেয়েছি, আমি নিজে স্প্লিন্টার খেয়েছি, কাদানি গ্যাস খেয়েছি, আমার টেন্স অফ নেতাকর্মীরা জেলে গেছে। আমি ভাই আত্মগোপনে ফোন ছাড়া, বাড়ি ছাড়া, ঘুম ছাড়া দিন প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এর পর দিন ছিলাম। সো আমার দেশ, আমার বাড়ি, এবং আমার বাড়ি কেন, কারণ 17.5 কোটি আমি আছি, 17.5 কোটি আমার বাড়ি, কারোর এক্সট্রা ছাগল না, প্রত্যেকটা আমাদের। এবং এই যে এই প্রবলেমগুলো, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি, কিন্তু এগেন পয়েন্টটা হলো স্টেবিলিটিটা দরকার। এবং এই যে লোকজন বারবার বলে ছাত্র জনতা বসিয়েছে, ছাত্র জনতা বসিয়েছে, না ভাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। আমরা কারা? ঢাকা শহরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সমন্বয়ক লিডারশিপ দিচ্ছিল, ঢাকা শহরে রাজনৈতিক দলের যারা লিডারশিপ দিচ্ছিল, ঢাকা শহরে ইন্টেলেকচুয়াল কমিউনিটি সুশীল সমাজে যারা লিডারশিপ দিচ্ছিল, এরকম সব মিলিয়ে খুব বেশি হলে 150 থেকে 200 জন আমরা এই সরকারকে বসিয়েছি। এবং আমরা এই সরকারকে বসিয়েছি বিধায় এই সরকারের স্টেবিলিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে অনেক গল্প করতে পারে, হাসিনা থাকলে আমরা বাঁচতাম না, এবং এই সরকারের যদি স্টেবিলিটি না থাকে, এই সরকার যদি স্টেবিলিটি ধরে রাখতে না পারে, এবং ওই যে যেটা বললেন না প্রতি বিপ্লব এই ধরনের কিছু ঘটতে পারে, তাহলে আমাদের জীবন প্রথমে রিস্কের সম্মুখীন হবে। সো না ভাই, অন্য কারোর বাড়ি না, আমাদের সবার বাড়ি, এবং আমাদের সবার স্টেবিলিটিটা দরকার। এবং এই স্টেবিলিটি রিলেটেড আমি বলছি, হ্যাঁ, যে যখনই আপনি বলবেন জনতার একমাত্র একটা উপায় আছে তাদের চয়েসটা জানানোর। সেটা কি উপায়? নির্বাচন দেবার আগে নিশ্চয়ই অনেক সংস্কার দরকার আছে, হ্যাঁ, কিন্তু সেই সংস্কারগুলোর গোলটা কি? এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এবং আমি আবার পরিষ্কার করি, কিন্তু আমরা অল্প কিছু জন তাদেরকে বসিয়েছি। আমরা অল্প কিছু কেন বসিয়েছি? কারণ আমরাও বিশ্বাস করি যে তারা বেস্ট ক্যান্ডিডেট বসার জন্য। সেই কারণে কিন্তু আমি এটা বলছি না যে ভাই আমাদের হাতে অনেক শক্তি, আমরা না ভাই, তারা বেস্ট চিন্তা করেই আমরা তাদেরকে বসিয়েছি, এবং তারা যেন ঠিকভাবে কাজ করতে পারেন সেটার জন্যই কিন্তু আমরা সারাক্ষণ সহযোগিতা অফার করছি। সো তারা প্রথমে যেটা তারা যদি আপনার অফার না নেয়, না এগেন অফার না নিলে, দেখেন আমার অফার না নিয়ে, এগেন এটা আমার অফার না, আমি সবার অফারের কথাই বলছি। অফার না নিয়ে যদি আপনার 17 কোটি আমার, না আমি পরিষ্কার করে বলি, এটা যদি আপনার বাসা হতো, মনে করেন চ্যানেল আই, আপনার বাসা, আপনি আমার অফার নিচ্ছেন না, আপনার ব্যবসা ডুবলো না বাঁচলো, আমার মাথা ব্যথা না তো ভাই। কিন্তু এটা আমার দেশ, আমাদের সবার দেশ, এবং কে কতখানি যুদ্ধ করেছে আমি জানি না ভাই, আমি করেছি। সো আমার কাছে কেউ যেন গল্প করতে না আসে যে যুদ্ধ কার কে কি করেছে, আমি করেছি, এবং আমি দেখেছি কারা করেছে। আমি দেখেছি, আমি যারা আহত হয়েছে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি, আমি হাসপাতালে যে দেখেছি গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে, তাদেরকে যতখানি পারি সহযোগিতা করতে চেষ্টা করেছি, সামনে থেকে দেখেছি গুলি খাচ্ছে। এগুলো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, জাস্ট 2 মাস হয় নাই। সো কথা বলার আগে, যে কোনো কারোর কথা বলার আগে একটু চিন্তা করে কথা বলা উচিত। আমরা সবাই একে অপরের জন্য কাজ করতে চাই, কিন্তু কাউকে নিচু করে কথা বলা উচিত না, কারণ আমাদের অবদান আছে, এবং সেইখান থেকে আমরা বিশ্বাস করি সুন্দর বাংলাদেশ গড়ার। আমি জাস্ট আমি আপনার সাথে একটু যুক্ত করে জি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরের সাইডলাইনে ক্লিনটন ইনিশিয়েটিভসে তিনি একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। জি, আমি একটা জিনিস বলবো, উনি সরকার প্রধান বলে বলছি যে সরকার প্রধানের কাছ থেকে এই জিনিসটা আমরা আশা করিনি, এই ধরনের আলোচনা। তবে উনি যদি সরকার প্রধান না হতেন, আমি আন্দাজ করতে পারি কিভাবে হয়েছে। উনি একজন মুরব্বী গুরুজন,
এবং উনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ। আমি নিজেও ওনাকে পার্সোনালি যতটাখানি চিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষ হিসেবে উনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ। সো উনি আদরে স্নেহে তার সাথে সহযোগিতা করছে যে সর্ট অফ আপনার তরুণরা, এবং এই তরুণরাও অবদান রেখেছে, তারাও কাজ করেছে, তারাও পালাতে হয়েছে। সো তারাও যে অবদান রাখেন, এই জুলাই আন্দোলন বিশাল অবদান রেখেছে। আমার পয়েন্ট হলো সবাই অবদান রেখেছে, বাট এই যে এই অবদানটার মূল্যায়ন তাদেরকে সুন্দর করে দেবার জন্য স্নেহ মাখা কথায় উনি একটু হয়তো বেশি বলে ফেলেছেন, কিন্তু এই কথাটা সরকার প্রধান হিসাবে মানানসই না। অন্য কোনোভাবে আমার মনে হয় উনি ব্যক্তি হিসেবে খারাপ কোনো কথা বলেননি, কিন্তু সরকার প্রধান হিসেবে আরেকটু যাচাই বাছাই করে কথা বলাটা হয়তো ভালো হতো। এখন সংস্কার, জাস্ট পরিষ্কার করি, সংস্কার একটা এভার গোয়িং প্রসেস। মানে সংস্কার আজকে থেকে 100 বছর বড় কিন্তু সংস্কার শেষ হবে না, সংস্কার সারাদিন চলতে থাকবে। সো কি সংস্কার? অন্তর্বর্তীকালীন সরকার যখন এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু স্ট্রিক্ট দায়িত্ব থাকবে। এখন ওনাদের একটা জিনিস, একটা বড় দায়িত্ব আছে যে ওনারা পরিষ্কার করে জানাবেন ওনাদের লক্ষ্যটা কি। ওনারা যদি বলেন যে এইটা আমাদের লক্ষ্য, কথার কথা নির্বাচন দিয়ে আমাদের লক্ষ্য, তারপর আমরা কাজ করব নির্বাচনের জন্য কি লাগবে। ওনারা যদি বলে না সংবিধান সংস্কার করা আমাদের লক্ষ্য, তখন আমরা আলোচনা করব যে সংবিধান সংস্কার করা কিভাবে যেতে পারে। এই লক্ষ্যটা তো বলতে হবে। 2 মাস পার হয়ে গেছে, ওনারা লক্ষ্য বলেননি। আমার খুব বেশি অসুবিধা নেই নির্বাচন যদি দেরি হয়, আমার খুব বেশি অসুবিধা নেই ওনারা যদি খুব বেশি সময় নিত এবং অন্য কোনো ঝামেলা না হতো। প্রবলেমটা হলো ওনাদের সময় নেওয়াতে ঝামেলাগুলো বাড়ছে। এই যে দেখেন 1 মাস অলরেডি হয়ে গেছে, কিন্তু গোপালগঞ্জে এই আওয়ামী দোসররা বিএনপির একটা আপনার মিছিলে অ্যাটাক করে, আক্রমণ করে যুবদলের একজনকে, একটা নেতাকে মেরে ফেলেছে, সেটার এখনো কোনো আইনের বিচার হয়নি। এই যে কিছুদিন আগে আমাদের জাতীয় জামে মসজিদের পুরনো খতিবেশে মারামারি করেছে, পিটিয়েছে মুসল্লিদের। মানে এই যে আপনি দেখছেন কি ডিলেগুলো হচ্ছে, এক একটা জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে লোকাল পর্যায়ে যে আওয়ামী দোসররা ফিরে আসার সুযোগ পাচ্ছে। মানে তারা প্রথমে পালিয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসার সুযোগ পাচ্ছে। এবং এটা যদি বড় আকারে এই সুযোগটা তারা পায় এবং নিতে পারে, তাহলে অরাজকতা যখন অনেক জায়গায় সৃষ্টি হয়ে যাবে, তখন আমরা সবাই মিলেও কন্ট্রোল করতে পারবো না। সো আমরা যে কথাগুলো, বা আমরা বাদ দেন, এখন এই মুহূর্তে কোনো আমরা নাই, আমি যে কথাগুলো বলছি, আমি কথাগুলো বলছি কারণ আমার হাত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানোতে, ছোট হাত হইলেও ছিল, আমার হাত ছিল এই আন্দোলনে। নির্যাতিত আমরা হয়েছি এবং আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ভালোভাবে কাজ করতে পারে, তাদের টেনে নামানোর ভাই। কিন্তু সরকারের যখনই দায়িত্ব থাকে তখন সরকারের সমালোচনা এই জায়গা থেকে আমি আলোচনা করছি। মহিউদ্দিন খান মোহন অনেক বক্তব্য দিয়েছেন, ববি হাজ্জাজ আপনার সাথে কোথাও কোথাও একমত, কোথাও কোথাও দ্বিমত। সংস্কারের কথাগুলো তো বলতে হবে, লক্ষ্যগুলো তো বলতে হবে সরকারকে। সরকার কি এটা পরিষ্কার করে নাই এখন পর্যন্ত? আমার তো মনে হয় পরিষ্কার করেছে। ওই 6টা কমিশন হয়েছে, ওই 6 কমিশন গঠনের মাধ্যমেই সরকার পরিষ্কার বলে দিয়েছে তারা কি করতে চায়। এবং এই সরকার কিন্তু বলে নাই এখন পর্যন্ত যে তারা অনন্তকাল বা 5 বছর 10 বছর ক্ষমতায় থাকতে চায়। সংস্কার করার জন্য যেটুকু সময় লাগবে ওটুকু সময় তারা বলেছে আমরা এটা করে দিয়ে যাব। এরপরে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে। ইউনূস সাহেব তো প্রধানমন্ত্রী হতে আসবেন না, এখন পর্যন্ত তার অ্যাটিটিউড যেটা বলে, রাইট? কিন্তু এখন কথা হলো যে ববি সাহেব যে কথাটা বললেন একটু আগে, তারা করেছেন, হ্যাঁ হ্যাঁ, এই আন্দোলনে সবারই সমর্থন ছিল। পাড়া মহল্লার মহিলারা পর্যন্ত আন্দোলনে গেছে, ডিউ টু তার সন্তান এই মিছিলে আছে। কিন্তু গত 15 বছরে বিএনপি সহ বহু রাজনৈতিক দল আন্দোলন করেছে রাজপথে, কোনো সাধারণ মানুষকে আমি রাস্তায় নামতে দেখি নাই। ইভেন 2023 সালের 28 অক্টোবর মাত্র 20 মিনিটের গোলাগুলিতে পুলিশের বিএনপির লক্ষ লক্ষ কর্মী মাঠ ছাড়া হয়ে গেল। কিন্তু এবার একটু লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন যে গুলি করে মানুষ ফেলছে এবং একজন পুলিশ বলতে বাধ্য হয়েছে তার উপরস্থ কর্মকর্তাকে, স্যার একটারে মারি একটাই কমে, আর তো কমে না। এই যে স্পিরিটটা আন্দোলনের ডেস্টিনেশনে পৌঁছার জন্য যে স্পিরিটটা, এটা কোত্থেকে আসলো? এটা কেন 15 বছর এই রাজনৈতিক দলগুলো করতে পারলো না? কেন ববি হাজ্জাজ সাহেবের রাজনৈতিক দল সেই নেতৃত্ব জনগণকে দিতে পারে নাই? আত্মজিজ্ঞাসার ব্যাপার আছে। এখন আপনি টোটাল ক্রেডিট নিয়ে যাবেন রাজনৈতিক দলগুলো, আর যারা এই আন্দোলনটাকে গ্রহণ করলো, ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে একেবারে এক সাইডে ফেলে দেবেন, এটা তো হয় না। তাদেরকে ক্রেডিট দিতে হবে। আজকে দেখছি বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকটা রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে
যে আদা জল খেয়ে নেমেছে, কিভাবে তাদেরকে বিতর্কিত করা যায়, ভেরি দুঃখজনক, খুবই দুঃখজনক, এটা ভেরি দুঃখজনক। এখন কথা হলো যে তারা তো সরকারে তাদের 2 জন লোক আছে উপদেষ্টা হিসাবে, বাকিরা তো সরকারে নাই। গুজব ছড়ানো হয় তারা এই করছে সেই করছে, কিন্তু তারা যদি একটা রাজনৈতিক দলও করতে চায় এক সময়, সেটা বাধা দেওয়ার তো উপায় নাই। কারণ রাজনৈতিক দল, বাংলাদেশের সংবিধান মেনে রাজনৈতিক দল যদি কেউ করতে চায়, তাকে আপনি বাধা দিতে পারবেন না, সে করবে, করুক, যদি করে সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকে বিব্রত না করে তাকে সাবলীল গতিতে কাজ করতে দেওয়া উচিত, এটা আমি মনে করি। কেন? আমাদের ভবিষ্যতের জন্য। কারণ আমাদের সংবিধানকে ডক্টর আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন পুনর্লিখন, সেটা যদি করতেই হয় বা করা শুরু করে দিয়েছেন তারা, বেশ কিছুটা সময় লাগবে। শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিলে পরবর্তীতে যে রাজনৈতিক দল সরকারে যাবে তারা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে, এটা আমি বিশ্বাস করি না, একেবারেই বিশ্বাস করি না। আমি উদাহরণ দিয়ে বলছি, উদাহরণ দিই। 1991 সাল, মানে 90 সালে এরশাদের পতন হলো। 3 জোট, বিএনপি দলীয় 7 দলীয় জোট, বিএনপি নেতৃত্বে আওয়ামী লীগের 8 দল এবং বাম মোর্চা 5 দলীয় বাম মোর্চা সবাই মিলে একটা রূপরেখা দিল যে পরবর্তী নির্বাচনটা কিভাবে হবে। সেই রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উপরাষ্ট্রপতি করে, পরে অস্থায়ী রাষ্ট্রপতি করে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হলো। কথা ছিল এই নির্বাচনে যারা ক্ষমতা যাবে, তখন তো সবাই মনে করছে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, তারা এই রূপরেখা অনুযায়ী পরবর্তী নির্বাচনগুলোর ব্যবস্থা করবে সংবিধান পরিবর্তনের মাধ্যমে। কিন্তু চমক লাগিয়ে বিএনপি ক্ষমতায় গেল। কি দেখলাম? আমারই দল, আমি এক সময় বিএনপি করতাম। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ওই সময় বিএনপি করেছি। আমার দল ক্ষমতায় গিয়ে সেই 3 জোটের রূপরেখা একেবারে ভুলেই গেল। রেখা চলে গেল, খালি রূপটা করে থাকতো, রেখা চলে গেছে। হ্যাঁ, রেখা নামের মেয়েটা হয়তো শ্বশুরবাড়ি চলে গেল, রূপ পড়ে আছে তার। এই যে রূপরেখার বিনষ্ট হলো, আন্দোলন হলো 1996 সালে। আন্দোলনের ফলে শেষ পর্যন্ত আমি বলি এই যে তখন এই কারণে বিএনপি রূপরেখা না মানায় 96 15 ফেব্রুয়ারি একটা ভোটার বিহীন নির্বাচন হলো। তারপরে 96-তে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হলো বিএনপি। সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। 2008 সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন করে 11 সালে এসে আওয়ামী লীগ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে দিল। সুতরাং আমাদের এই সংবিধানকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে কাজ করবে, সৎভাবে কাজ করবে, আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমি ধোঁকা খাওয়া একজন লোক, তাদের কাছ থেকে। সুতরাং তারা যদি তাদের কমিটমেন্টে স্থির থাকার জন্য লিখিত কোনো অঙ্গীকার জাতির কাছে করে এবং সেটা সংস্কার সাধনের পর, এটা কোথায় করবে? আমি বলি ইউনূস সাহেবের এই সরকার যদি সংস্কার সাধন করে, তারা তো এগুলো আইনে পরিণত করতে পারবে না, কারণ পার্লামেন্ট নাই। আইন করবে পরবর্তী পার্লামেন্ট, সংবিধানের সংশোধন করবে পরবর্তী পার্লামেন্ট। তখন রাজনৈতিক দলগুলোর সাথে রাউন্ড টেবিল কনফারেন্স করে এই সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করে সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন করে ফাইনাল করে প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতাদের কাছ থেকে সিগনেচার নিতে হবে এবং সেটা জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই সংস্কারগুলো সাধনের পরে যদি একটা গণভোট দেওয়া যায় যে সাধারণ মানুষ সমর্থন করে কিনা, সেটা হবে আমাদের বাড়তি পাওনা যদি সরকার অ্যারেঞ্জ করতে পারে। এই সব প্রক্রিয়া সাধন করতে গেলে 2 থেকে 3 বছর সময় লাগবে আমার হিসাবে। একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী বলেন আর অত্যন্ত ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে বলেন, 2 থেকে 3 বছর সময় লাগবে। এই সময়টা একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর যদি অধৈর্য হন তাহলে কোনো লাভ হবে না, আমার আরেকটা স্বৈরাচার খারাপ হয়ে যাবে। এই সংবিধান একটা রাজনৈতিক দলকে স্বৈরাচার হতে অত্যন্ত সর্বতভাবে সহযোগিতা করে। আপনাকে ধন্যবাদ ববি হাজ্জাজ। আমি জাস্ট ছোট্ট করে একটা কথা বলি। এখন প্রয়োজন আমাদের একসাথে কাজ করতে চেষ্টা করবার, একে অপরকে দোষারোপ না করবার। আমার সহ আলোচক কিছু কথা তুলেছেন, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে বা যারা কাজ করেছে,
এখান থেকে ক্রেডিট নিয়ে নেয়, আর ভাই কেউ ক্রেডিট নিয়ে নেয়নি। যদি বাইরে কেউ নিয়ে থাকে সেটা ভিন্ন আলোচনা, অ্যাটলিস্ট আজকে এখানে কেউ ক্রেডিট নিয়ে নেয়নি। এবং আমি সাধুবাদ জানাই, আমি যতদূর জানতে পেরেছি তারা রাজনৈতিক দল তৈরি করবার জন্য কাজ করছেন এবং এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা বড় কাজ করেছেন। এখন রাজনৈতিক অঙ্গনেও তারা জনগণের জন্য আরও সামনে যেও কাজ করতে চান, এটাকে আমি সাধুবাদ জানাই। তারুণ্য আরও সুন্দরভাবে তারা নিয়ে আসবেন বাংলাদেশের রাজনীতিতে। তবে এই যে সংস্কারের কথা যে হচ্ছে, যে এই সরকার সব সংস্কার করে তারপর একটা সরকারকে দিবে, দেখেন ভাই, রাজনৈতিক সরকার যখনই আসবে তারা যদি চায় এক রাতে এই সংস্কার শেষ করে দিতে পারবে। সো আসলে সব কিছু একটা প্রসেসের বিষয়। বাট আমি অ্যাটলিস্ট আজকে এগুলো কিচ্ছু নিয়ে কথা বলিনি। আমি প্রথমে কিন্তু পরিষ্কার করেছি নির্বাচন কবে হবে কি, এগুলো কোনো কিছু আমার বড় মাথা ব্যথা না। আমার এখন বড় মাথা ব্যথা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আনবার জন্যই কিন্তু তাদের দরকার জনসম্পৃক্ততা, যেটা পলিটিক্যাল পার্টিজ, ইন্টারেস্ট গ্রুপস, তাদের মাধ্যমে। আমি বুঝতে পারছি ওনার কথা শুনে, ওনার কথাও যে আবেগপ্রবণ কথা উনি বলেছেন, এবং যেভাবে উনি বলেছেন হয়তো একটু রাগ বা এসে থেকে আবেগ থেকেই বলেছেন, যে উনি কোনো একটা রাজনৈতিক দল থেকে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সেই আবেগের জায়গা থেকে উনি বলছেন, এবং ওনার আবেগকে আমি কোনোভাবেই ছোট করব না। তবে আমরা অনেকেই অনেক জায়গা থেকে দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু এখন সময় দেশকে শক্ত করার। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন আমাদের সহযোগিতা করতে হবে, তেমন একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও বাস্তবিক হতে হবে। সংবিধান আপনারা বদলাবেন, কোনো অসুবিধা নাই, আবার কিন্তু 2/3 মেজরিটিতে কোনো পার্টি আসলে সে আবার, শেখ হাসিনা কী করেছে গত 15.5 বছর, সংবিধান একটা মানে খেলার কাগজের মতো নিয়ে তারা খেলেছেন, এবং সামনে যে কোনো সরকার এটা করতে পারবে না তা না কিন্তু। সো সংবিধান আমাদের আগে ফোকাস করতে হবে ভুলগুলো কোথায় আছে, কারেকশনগুলো কী করব। এবং এই যে কারেকশনগুলো হঠাৎ করে যেমন জনাব আলী রিয়াজকে দাওয়াত জানানো হয়েছে, এবং ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, পার্সোনালি ওনার সাথে আমার পরিচয় নেই, কিন্তু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, এবং সেই হিসাবে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের কাজ কিন্তু না সংবিধান। আমি অনেক কষ্ট পেয়েছি, মানে অনেক বড় বড় দায়িত্ব যদি ডক্টর আলী রিয়াজকে দেয়া হতো আমি অত্যন্ত আনন্দিত হতাম, কারণ আমি ওনাকে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বিশালভাবে শ্রদ্ধা করি। কিন্তু সংবিধান এটা আইনের কাজ, এইটাতে ওনাকে কেন দেয়া হলো আমি আসলেই সন্দিহান। এবং এই যে কমিশনের কথাগুলো যে বলা হচ্ছে, 6টা কমিশনের মধ্যে কয়েকজনের সাথে আমি পার্সোনালিও কথা বলেছি এবং গণমাধ্যমেও শুনেছি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত জানতেনই না তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এটা কিভাবে সাজানো হচ্ছে? এই যে এগুলো যদি আমাদের সামনে এনে করা হয়, তাহলে কিন্তু আসলে এই কাজগুলো আরো শক্তভাবে হয়। সো এই যে এই কাজগুলো যদি শক্তভাবে করি, আমাদের স্টেবিলিটি আসে। আমরা ভাই, আমার সমালোচকের জন্য বলছি, আপনার জন্য বলছি, জনগণের জন্য বলছি, যে অ্যাটলিস্ট ববি হাজ্জাজ এবং আমার দল এনডিএম, আমরা দেশের স্টেবিলিটি চাই, এবং সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি চাই। আমাদের প্রত্যেকটা যে ক্রিটিসিজম সরকারের, এই স্টেবিলিটিটা আনার জন্য এবং দাওয়াত জানাচ্ছি আমাদের ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ববি হাজ্জাজ, আপনাকে ধন্যবাদ। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আর যেতে পারছি না, আপনার কাছে ক্ষমা চেয়ে শেষ করছি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সম্মানিত দর্শক, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।